হাই বন্ধুরা, আমি সেলিম বক্স মন্ডল, পারফেক্ট কোচিং সেন্টার অনলাইন ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা করতে চলেছি গণিতের একদম বেসিক পার্ট। অর্থাৎ আমি বিগত 7 বছর ধরে কোচিং করে গিয়ে দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্টের মূল কথা, স্যার গণিতে কিছু জানি না, গণিতে প্রথম থেকে শুরু করাতে পারলে খুব ভালো হয়। তো এই গণিতের ভিত এত ভয়ের কারণটা কি, এর খোঁজ থেকে আমি কয়েকটি কারণ পেয়েছি, সেগুলো আশা করি সবার কাছে ভালো লাগবে। যারা গণিত সম্পর্কে কিছু জানো না, আমার ভিডিওটি যদি দেখো আশা করি কোনো উপকার লাগতে পারে। তো প্রথমে আমি আজকে যেটা শুরু করতে হবে, গণিতে একদম জিরো থেকে গণিত শুরু করব। তো জিরো থেকে গণিত শুরু করতে গেলে প্রথমে আমি যেটা জিজ্ঞাসা করি যে গণিত আর অঙ্ক কি এক জিনিস না আলাদা জিনিস? তো 99% স্টুডেন্ট একই বলে যে গণিত স্যার, গণিত যাকে বলে অঙ্কও তাকে বলে, কিন্তু আমি যেটা বলবো পুরো আলাদা জিনিস। গণিত এক ধরনের জিনিস আর অঙ্ক আর একটা জিনিস। তো এই গণিত করতে গিয়ে আমরা প্রথমেই যদি যাই, যদি বলে গোড়ায় থেকেই করতে হবে গণিত, তাহলে আমরা প্রথমে স্টাডি কখন শুরু করেছিলাম সেখানেই চলে যাই। স্টাডি শুরু করেছিলাম একদম বাল্যতে, যেটা আমরা করেছিলাম প্রথমে বাংলা, ইংলিশ আর গণিত। এই তিনটে সাবজেক্টে আমরা পড়া শুরু হয়। এই তিনটে সাবজেক্ট যে পড়া শুরু করেছিলাম ছোট্টবেলায়, তো প্রথমে বাংলাতে আমরা কি পড়েছিলাম? যদি আমি এগুলো কম্পেয়ার করি, সব ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে স্যার বাংলা মোটামুটি সহজ, নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে ইংলিশ, নাম্বার 3 হচ্ছে গণিত। আমি রিভার্সে প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। তো বাংলায় ছোটবেলায় আমরা যেটা পড়তাম সেটা কি পড়েছি? ছোট্টবেলায় প্রথমে কি গেছিলাম কি অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, মোট কয়টি? 52টি। এই 52টিকে আমরা কি বলতাম? 52-র এক একটাকে আমরা নর্মালি বাংলাতে কি বলি? অক্ষর বলি, তাই তো? আমরা বাংলা অ হচ্ছে আপ টু চন্দ্রবিন্দু অব্দি যদি করি, এই 52টি আছে অক্ষর, এইগুলোর এক একটা নাম কি? অক্ষর। এই 52টা অক্ষর দিয়ে বাংলার সমস্ত বই আমরা লিখতে পারি। তো সেরকমই যদি বলা হয় বাংলার সমস্ত বই লেখা আছে কটা দিয়ে? 52টা অক্ষর। তাহলে এগুলোকে বাংলার কি কি হয়, অর্থাৎ চাবিকাঠি বলতে পারি। তাহলে বাংলা পড়তে গিয়ে আমি কয়টি 52টি অক্ষর মুখস্থ হচ্ছে না, যেটা আমার একটাও জানা ছিল না, সবগুলো আমাকে মুখস্থ করতে হয়েছে। সেম টু সেম যদি আমি ইংলিশে ঢুকি, তাহলে কি পাবো? আমরা এ থেকে জেড অব্দি আমাকে পড়তে হয়েছে ইংরেজিতে ছোটবেলাতে। এখানে কটি পাবো আমি? 26টি। এই 26টির নাম কি? এই 26টির নাম হচ্ছে কি? লেটার। লেটার। এখন এখানে ইংলিশ পুরোটা, যেটা আমি এই 26টা যদি আমি পুরোটা জানতাম, তাহলে ইংলিশ পুরো বইটা এই 26টা লেটার দিয়ে শুরু হয়েছে, অন্য কোনো লেটার আর আসেনি। এই 26টা লেটার দিয়ে আমরা সমস্ত ইংলিশকে কন্ট্রোল করতে পারি। তাহলে এগুলোকে ইংলিশের কি বলতে পারি? বা চাবি বলতে পারি। সেম টু সেম গণিত শিখতে গিয়ে প্রথমে কি শিখেছিলাম? তাহলে বাংলা শিখতে গিয়ে প্রথমে কি ছিলাম? অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। ইংলিশ শিখতে গিয়ে প্রথমে কি ছিলাম? এ টু জেড, অর্থাৎ 26টি অক্ষর বা লেটার ইংরেজিতে যেটা বলা হয়। গণিত শিখতে কিছু না কিছু শিখেছি। গণিত শিখতে গিয়ে প্রথমে আমরা কি শিখেছিলাম? গণিত শিখতে গিয়ে প্রথমে আমরা শিখেছিলাম 0 থেকে 9 অবধি। 0, 1, 2, 3 আপ টু 9। অর্থাৎ আমরা নর্মালি শিখেছিলাম 1 এ চন্দ্র, 2 এ পক্ষ, 3 এ নেত্র, 4 এ বেগ। তো ওগুলো মিনিং না জেনে আমরা মুখস্থ করেছিলাম যদিও, কিন্তু আমরা ওখানে ভুল শিখেছিলাম। শিখতে হবে করে 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 অবধি মোট কয়টি আছে? 10টি। যেহেতু 1 থেকে 9 অবধি 9টি আর 0 আছে সঙ্গে। এই 10টির কি নাম কি? এই 10টিকে যেমন বাংলা এগুলোকে কি বলা হয়? অক্ষর। ইংরেজিতে এগুলো কি বলা হয়? লেটার। গণিতের ভাষাতে এগুলো কি বলা হয়? এগুলোর নাম হচ্ছে কি? বাংলায় কি বলা হয়? অঙ্ক। তাহলে অঙ্ক বলতে আমরা সাধারণ বলি আমরা অঙ্ক জানি না, অঙ্ক জানি না। তাহলে অঙ্ক কি জিনিস? 0 থেকে 9 অবধি যে 10টা সাংকেতিক চিহ্ন আছে, গণিতের ভাষায় তাকে কি বলা হয়? অঙ্ক। তাহলে অঙ্ক জানি না, এটা ভুল কথা। সবাই 0 থেকে 9 অবধি পড়তে জানি। তাহলে অঙ্ক আমরা সবাই জানি। আমরা জানি না কোনটা গণিত ও গণিতের সমস্যার সমাধান। আমরা গণিত ও গণিতের সমস্যার সমাধান পারি না, কিন্তু অঙ্ক পারি না। এটা একটা নর্মালি ভুল একটা কথা বলে থাকে। এগুলোকে ইংরেজিতে বলা হয় ডিজিট, আর বাংলায় বলি অঙ্ক। তাহলে এবার আমি কম্পেয়ার করি বাংলা ইংলিশের সাথে। বাংলা শিখতে গিয়ে আমার কটা মুখস্থ করতে হয়েছিল? নর্মালি 52টা মুখস্থ করতে হয়েছে। ইংরেজি শিখতে গিয়ে কটা? 26টা। আর গণিত শিখতে গিয়ে কটা? 10টা। এখন প্রশ্ন, 52টা মুখস্থ কি 10টা থেকে খুব সহজ ব্যাপার? 10টা মুখস্থ করা খুব কঠিন ব্যাপার? 10টা নিশ্চয়ই 10টা মুখস্থ করতে খুব সহজ। এটাও আমার ছোটবেলায় জানা ছিল না, এটাও আমার জানা ছিল না। এটাও আমি পুরো 52টা মুখস্থ করতে হয়েছে, এখানেও 10টা মুখস্থ করতে হয়েছে। এখানে 52টা ছাড়াও আরো অনেক কিছু বেশি মুখস্থ করতে হয়েছিল। কিরকম দেখি, যেমন
যেখানে যত রকম অনেক রকম যুক্ত অক্ষর আছে এগুলোকে আমাকে জানতে হয়েছে, কিন্তু গণিতে আর কিছু নাই। যেরকম এইবার আসি, কিন্তু অক্ষর কি বললাম আমাকে 10টা মুখস্থ হলেন। নর্মালি আমার গণিতটা কম মুখস্থ করতে হয়েছিল। এইবার যখন আমি অক্ষর, লেটার, অঙ্ক শিখে গেলাম, তখন আমাকে কি শিখতে হয়েছিল? তখন বাংলাতে আমরা নর্মালি শিখেছিলাম কি শব্দ গঠন আর শব্দ। শব্দ কাকে বলবো? কতগুলো অঙ্ক যদি, কতগুলো সংখ্যা যদি কতগুলো অক্ষর যদি পাশাপাশি বসিয়ে মনের ভাব প্রকাশ করে, তখন তাকে কি বলবো আমরা? শব্দ। যেরকম কলম, কলম, এই কলম কি একটা শব্দ। কটা শব্দ? একটা শব্দ, কলম। কলম, কলম মানে একটা নির্দিষ্ট লিখনি একটা যন্ত্র, যেটা একটা শব্দ মানে বোঝায়। কলমের মানে হলো একটা লিখনি বা পেন, ইংরেজিতে যেটা বলি আমরা। তো এই কলম কটা শব্দ? একটা শব্দ। কটা অক্ষরে? 3টি অক্ষরে। 3টি অক্ষরের একটা শব্দ। এখন যদি আমি অক্ষরগুলোকে উল্টো পাল্টো করে লিখি, ল ম ক বা ম ল ক, তাহলে কি এগুলো আমার শব্দ হবে? এটা আমি 100% গ্যারান্টি শব্দ দিলাম, কারণ এটা আমি জানি। লমক মানে কি শব্দ? আমি 100% গ্যারান্টি দিতে পারবো না, কারণ আমি লমক মানে সম্পূর্ণ জানি না। হতেও পারে, আবার না হতেও পারে। আমি যদি বলি একটা লমক মানে একটা গাছের নাম, তাহলে তখন শব্দ বানাতে হবে। আবার যদি বলি আমি কিছু জানি, তখন হবে শব্দ নয়। তাহলে এটা আমরা 100% গ্যারান্টি দিতে পারছি। আমাদের সহজ সাবজেক্ট বাংলা, কিন্তু সেখানে আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। সেম টু সেম ইংলিশে যদি বলি, আমি ম্যাঙ্গো, ম্যাঙ্গোটা কি বলবো আমরা? ওয়ার্ড। ওয়ার্ড, তাহলে ম্যাঙ্গো হলো কি? ওয়ার্ড, MANGO। তাহলে কটা আছে? কটা ওয়ার্ড? ওয়ার্ড হচ্ছে আমার একটি। ওয়ার্ড কয়টি? একটি। কিন্তু লেটার আছে কয়টি? 5টি। লেটার কয়টি আছে? 5টি আছে। 5টা লেটারের একটি ওয়ার্ড। তাহলে গণিত এখানে এগুলো কি হলো? কতগুলো লেটার যদি পাশাপাশি বসিয়ে মনের ভাব প্রকাশ করে, তখন তাকে আমরা ইংরেজিতে কি বলবো? ওয়ার্ড। এই গণিতের ক্ষেত্রে এরকম কি জিনিস আছে? গণিতের ক্ষেত্রে কতগুলো অঙ্ক যদি পাশাপাশি বসে, যেরকম লিখি 7 8 6, 786। এটা কি বলবো? এটার নাম হলো ওয়ার্ড। এটার নাম যদি শব্দ হয়, তাহলে এটারও একটা নির্দিষ্ট নাম আছে। এটার নাম কি আমরা? সংখ্যা। এটার নাম কি দেবো আমরা? সংখ্যা। তাহলে এটা কটা ওয়ার্ড? একটা। এটা কটা শব্দ? একটা। তাহলে এটা কটা সংখ্যা? একটা সংখ্যা। এই শব্দের নাম কি? কলম। এই শব্দের নাম কি? ম্যাঙ্গো। তাহলে এই সংখ্যার নাম আছে কত? 786। তাহলে এইবার প্রশ্ন, এখানে যদি ম্যাঙ্গোটা আমি এরকম লিখি MAG, ম্যাঙ্গো, ম্যাঙ্গো আসলে কি শব্দ হবে? আমরা গ্যারান্টি দিতে পারি না। 100% গ্যারান্টি কখনোই দিতে পারি না, কারণ আমি পুরো ডিকশনারিতে নাই মানে কি এটা শব্দ নয়, এরকম হতে পারে না। কারণ ডিকশনারির বাইরেও অনেক কিছু শব্দ আছে যেগুলো আমাদের জানা নেই, তাহলে এটা আমরা শব্দ দিতে পারছি না। কিন্তু যদি আমি এটাকে ঘুরিয়ে লিখতাম 8 7 6, তাহলে এটা কি সংখ্যা হবে? 100% এটা সংখ্যা। কটা সংখ্যা? একটা সংখ্যা। কারণ এই সংখ্যার নাম কি? 876। এই সংখ্যার নাম কি? তাহলে আমার কাছে সবথেকে কঠিন সাবজেক্ট গণিত, কিন্তু সেখানে আমি 100% গ্যারান্টি দিতে পারছি যে এটা আমার একটা শব্দ। কিন্তু এটা আমার কাছে একটা মিডিয়াম টাইপ, তবু আমি গ্যারান্টি দিতে পারছি না। এটা আমার কাছে সহজ সাবজেক্ট বাংলা, কিন্তু সেখানে আমি গ্যারান্টি দিতে পারছি না। এখন যদি আবার প্রশ্ন করতাম 5 অক্ষরের একটা শব্দ বলো তো, তখন আমাদের কিন্তু ভাবতে, বাংলা শব্দ বলো, 5 অক্ষরের একটা বাংলা শব্দ বলো, তখন আমাকে ভাবতে হবে। যদি বলি 7 অক্ষরে, তাহলে মাথার চুল সাদা হয়ে যাবে, মাথা ঘোরাতে ঘোরাতে আমাদের অনেক ব্যস্ত হয়ে যাবে, পারবো না। যদি বলি একটা ইংরেজিতে বলো যে 5 অক্ষরের একটা, তাহলে 5টা পেলাম। যদি বললাম 7 অক্ষরের একটা লেটার বলো, বাংলাতে ওয়ার্ড বলো, তাহলে আমাদের অনেক কিছু ভাবতে হতো। কিন্তু গণিতের ক্ষেত্রে যদি বলতে 5 অঙ্কের একটা সংখ্যা লিখো, যে কোনো 5টা লিখে দিলে এটা একটা সংখ্যা। কত অঙ্কের? 5 অঙ্কের। 7 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 6 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, 2 একটা। তাহলে এগুলো কি বললাম? একটু আগে বলেছিলাম এগুলো কি এক একটা অঙ্ক। তাহলে এগুলো অঙ্ক তো, এটা কি 5 অঙ্কের একটা সংখ্যা। তাহলে 5টা অঙ্ক আছে। কি কি অঙ্ক আছে? একটা 7 আছে, একটা 2 আছে, একটা 6 আছে, একটা 3 আছে, একটা 2 আছে। তাহলে এগুলো কি এক একটা অঙ্ক। তাহলে 5 অঙ্কের। যদি বলতাম 8 অঙ্কের একটা সংখ্যা লিখো, যা ইচ্ছা লিখে দেবো। কটা হলো? 6টা 2 7। তাহলে এটা হলো কি 8 অঙ্কের সংখ্যা। তাহলে বাংলাতে গণিতের ক্ষেত্রে আমি যাই লিখছি, কিছু না কিছু একটা মিনিংফুল চলে আসছে, যা বলতে হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু আমাদের কাছে গণিত কঠিন হয়। এর কারণ যদি খুঁজতে হয়, তাহলে এর জন্য আমি দুটো কারণ জানাবো। এর পিছনে আমরা দুটো কারণ, গণিতের কেন ভয়, গণিত কেন ভয় লাগে আমাদের কাছে, এর পিছনে আমি যদি বলি দুটো কারণ আছে, মুখ্য কারণ দুটো। এক হচ্ছে সময় বা টাইম, আর দ্বিতীয় হচ্ছে প্রসেস। যেসব প্রসেসে আমরা পড়াশোনা করি বা শিক্ষকরা পড়ায়, সেই প্রসেসটা আমাদের ঠিক নয়।
হ্যাঁ, অর্থাৎ যদি বলে টাইম কিরকম, আমরা যে বাংলা 52টা অক্ষর এত জটিল একটা বিষয় তারপরেও সহজ। এর কারণ যদি আমি দেখতে যাই, এর কারণ হচ্ছে আমাদের বাংলাকে মাতৃ ল্যাঙ্গুয়েজ বলে কোনো কারণ নয়। কারণ হচ্ছে বাংলাকে আমরা 24 ঘন্টার মধ্যে 23 থেকে 23.5 ঘন্টা বাংলা টাইম দিই। তাহলে কি আমরা ঘুমাই না? 23.5 ঘন্টা বাংলাকে কি করে টাইম দিতে পারি? তাহলে আমি একটু ভাবি, যদি আমরা সারাদিন তো কথা বলছি বাংলাতেই কথা বলি, ছোট থেকে বড় হচ্ছে পুরো বাংলাতে কথা বলছি, মানুষজনের সাথে চিন্তা ভাবনা করছি তাও বাংলাতে করছি। যখন আমি ঘুমাই, 8 ঘন্টা নয় আমি জেগে থাকলাম, 6 ঘন্টা ঘুমালাম, এই 6 ঘন্টার মধ্যে যখন স্বপ্ন দেখি, স্বপ্নের ভিতরে যে কথাটা বলি সেটা আমরা বাংলাতে বলি। আমি বাংলাকে এতটা টাইম দিই যে বাংলা আমাদের ব্লাডের মধ্যে মিশে গেছে, অর্থাৎ স্বপ্নের ভিতরেও ঢুকে গিয়ে বাংলায় কথা বলছি। তাহলে বাংলা সেই কারণে আমাদের কাছে সহজ। গণিতকে আমরা মাধ্যমিকের অবধি হয়তো টেনে টুনে পড়ার পরে তারপরে টাইমই দিই না। যদি গণিতকে টাইম দিই, গণিত সামান্য টাইম চাই, বেশি নয়, পার ডে 1 থেকে 1.5 ঘন্টা যদি টাইম দিই আমরা, আশা করি গণিতটি সবার কাছে একটা সহজ সাবজেক্ট বলে মনে হবে। এখানে একটা আরেকটা কথা বলে রাখি, যেরকম যদি বলা হয় একটা ইতিহাস বা ভূগোলের শিক্ষক যে একটা বই দিয়ে, যেই বই থেকে আমি যেখান থেকে প্রশ্ন করবো আপনি উত্তর দিতে পারেন অ্যাট এ মোমেন্ট, যে কোনো সময়, মানে স্যারকে প্রিপারেশন করার কোনো টাইম দিলাম না। স্যার হয়তো 50 বা 60% প্রশ্নের অ্যান্সার দিতে পারে, 100% প্রশ্নের অ্যান্সার দিতে পারবে না। কিন্তু একটা গণিতের শিক্ষককে একটা মাধ্যমিক লেভেল অবধি যে কোনো একটা বইকে দিয়ে যদি বলো যে এই প্রশ্নগুলো সব অ্যান্সার করে দিতে হবে, স্যার একটু টাইম দিয়ে পুরো প্রশ্নের অ্যান্সার 100% না পেলেও 95% প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবে। 5% বললাম না, যদিও ম্যাক্সিমাম টিচার 100-100ই করে দেবে, কিন্তু তার জন্য তাকে কোনো প্রিপারেশন করার আনার দরকার নেই। অ্যাট এ মোমেন্ট যেখানে করবে স্যারকে প্রশ্ন করবে সেখান থেকেই বলে দিতে হবে। বা গণিত পড়ার এই একটা সুবিধা, তো যেখানে আমরা বাংলা বা অন্য কিছু পারি না। তাহলে কি হবে, গণিতকে প্রথমত টাইম দিতে হবে। 1 নম্বর প্রবলেম কি, গণিত যদি করতে হয় গণিতকে টাইম দেওয়া হবে। দ্বিতীয় হলো আমাদের পড়ানোর পদ্ধতি। এখানে হয়তো অনেক শিক্ষক রেগে যেতে পারেন, গণিতের শিক্ষক, আমরা নর্মালি যে পদ্ধতিতে গণিত শেখাই স্কুল লেভেলে, সেটা টোটালি একটা রং মেথডে বলতে পারি আমি। তার কারণটা একটু দেখিয়ে দিই, তার কারণটা জানলে হয়তো অনেক কাছে ধোঁয়াটাও হতে পারে। আমি যদি একটা বাংলা শিক্ষককে ধরি যে বাংলা শিক্ষক গিয়ে ক্লাসে গিয়ে প্রথমেই অধ্যায় পড়ায় না অনুশীলনী পড়ায়? অবশ্যই অধ্যায়। তাহলে যাদের অধ্যায় আর অনুশীলনী সম্বন্ধে জানা আছে, অধ্যায় একটা পাই, একটা অনুশীলনী। অধ্যায় কোনটা বলে আর অনুশীলনী কোনটা বলে সেটা আমাকে প্রথমে জেনে নিই। অধ্যায় হলো একটা চ্যাপ্টার, ইংরেজিতে কি বলে চ্যাপ্টার, যেখানে আমরা একটা কিছু বিষয়ের সম্বন্ধে ডিসক্রাইব দিয়ে বলা থাকে। একজন বাংলা টিচার গিয়ে ধরেন একটা লালুর গল্প বাংলায়, টিচার গিয়ে প্রথমে লালুর গল্প টোটালি পড়ালো, তারপরে 2 দিন 4 দিন পড়ানোর পরে তারপর অনুশীলনীতে কিছু প্রশ্ন উত্তর থাকবে। অনুশীলনী মানে হচ্ছে প্রশ্ন পর্ব। আগে অধ্যায় শিখবো, তারপরে অনুশীলনীতে যাবো। একটা ভূগোলের টিচার তাই ধরো একটা অধ্যায় নাম পাহাড়, স্যার কি পাহাড় সম্বন্ধে 2 দিন 3 দিন 4 দিন লেকচার দেয়, তারপরে বলে এইবার প্রশ্নগুলো তোমরা পড়ে নিও বা না প্রবলেম হলে আমাকে পড়িও। ইংলিশ টিচারকে সেম অধ্যায় পড়াবে, তারপর প্রশ্ন করবে। ইতিহাসের টিচার গিয়ে ইতিহাসের বিভিন্ন রকম গল্প শোনাবে, রাজা রানীদের গল্প শোনাবে, যুদ্ধের গল্প শোনাবে, তারপর বলবে অনুসরণ করো। কিন্তু একজন গণিতের টিচার গিয়ে প্রথমে গিয়ে কি কোনোদিন অধ্যায় পড়া স্কুলে গিয়ে কোনোদিন অধ্যায় পড়ানো দেখা যায় না। প্রথমে গিয়ে কি করে শিক্ষকরা অনুশীলনী শুরু বলে আমার অনুশীলনী ছিল 1 নম্বর প্রবলেমটা বলো আমি করে দিচ্ছি। অর্থাৎ গণিতের শিক্ষকরা কখনো অধ্যায় পড়ায় না। তাহলে কি অধ্যায়, গণিতে কি কোনো সত্যি কোনো অধ্যায় নেই? অবশ্যই প্রত্যেকটা বিষয়ে আগে অধ্যায় তারপরে অনুশীলনী। তাহলে প্রথমে আমাদের জানা উচিত অধ্যায়টা। গণিতের শিক্ষক যদি গিয়ে প্রথমে অধ্যায় পড়ায় এবং গণিতের সম্বন্ধে ভালো ভালো কিছু গল্প দেয়, তাহলে আমাদের গণিতটা খুব ভালো লাগে। কিন্তু যদি গণিতের শিক্ষক গিয়ে প্রথমে অনুশীলনী শুরু করে, তাহলে একটা গড় চলে আসলে যে স্যার স্টুডেন্টরা লিখতেই ব্যস্ত, কিছু সম্বন্ধে ছোটের সম্বন্ধে কিছু জানলো না। যদি আমি অধ্যায়টা গণিতে ঠিকঠাক করে পড়াই, তাহলে অনুশীলনী প্রায় 50% গাণিতিক সমস্যার সমাধান আমরা ওখানেই করে নিতে পারি অধ্যায়ের মধ্যে। যদি আবার ভাবো যে ইতিহাসের টিচার যদি অনুশীলনী অধ্যায় না পড়ি অনুশীলনী করতে, তাহলে ভালো লাগতো না। যার কাছে খুব ভালো সাবজেক্ট ভূগোলের স্যার যদি অধ্যায়ের তোমাদের গল্প না বলতো, তাহলে কি তোমাদের কাছে ভূগোলটা ভালো লাগতো? নিশ্চয়ই না। তাহলে আমাদের যদি ভালোভাবে গণিত শিখতে হয়, তাহলে আমার নজর দিতে হবে কোথায়? অধ্যায়। প্রত্যেকটা অধ্যায় গাণিতিক অধ্যায়ে অনেক ভালো করে সুন্দর করে চ্যাপ্টারটা সম্পর্কে বোঝানো থাকে এবং সঙ্গে কিছু উদাহরণের অঙ্ক থাকে। তাহলে প্রথমে কি বললাম, আমরা অধ্যায়টাকে আগে আমাদের শিখতে হবে, পরে অনুশীলনীটা। তো অধ্যায় যদি কোনো স্যার যদি প্রথমেই যেটা ইতিহাস বা ভূগোলে অন্যান্য যে এগুলো সাবজেক্ট আছে, সেখানে যদি অধ্যায়টা
আগে না পড়িয়ে অনুশীলনীটা করাতো তাহলে নিশ্চয়ই আমাদের ভালো লাগতো না। তাই প্রত্যেক যেসব ছেলেরা গণিতে ভয় পাচ্ছে তাদেরকে একটাই উপদেশ দেবো, প্রথমে অধ্যায়টি ঠিক করে পড়ে নাও। যে কোনো বিষয়ে, চাকরি কোচিং এর ক্ষেত্রে বা স্কুলের স্টুডেন্টের ক্ষেত্রে, তারা অধ্যায়টাকে আগে ভালো করে শিখো, বা স্যার থেকে বলো যে ভালো করে অধ্যায়টা পড়াতে, প্রত্যেকটা লাইন সুন্দর করে, পারলে অধ্যায়টাকে পুরো মুখস্থ করে নাও। তারপর দেখো অনুশীলনীর ম্যাক্সিমাম প্রবলেমগুলো তুমি সলিউশন করতে পারবে। এখন অধ্যায় এ হলো গণিতের সহজ করার উপায়। এখন গণিতে যেটা কি শিখলাম তাহলে, যে অঙ্ক কোনটা সংখ্যা কোনটা। তাহলে প্রথমে কি বললাম, তাহলে অধ্যায় কেন গণিতে ভয় সেটা জানলাম। গণিতে অঙ্ক কি জিনিস, অঙ্ক হলো কিছু না, 0 থেকে 9 অব্দি যে 10টা 9 অব্দি 0 থেকে 9 অব্দি যে 10টা সাংখ্যিক চিহ্ন সংখ্যা ডিজিট আছে, সেই 10টা ডিজিটকে গণিতের ভাষায় কি বলা হয়, অঙ্ক। এবং সংখ্যা হলো ওই অঙ্কগুলোর দ্বারা যে যেগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় সংখ্যা। অর্থাৎ এক বা একাধিক অঙ্ক যখন পাশাপাশি বসে তখন তাকে কি বলা হয়, সংখ্যা। যেমন 5 এর প্রশ্ন হলো 5 অঙ্ক না সংখ্যা। 5 নরমালি আমরা জানি কি এখানে কি শিখলাম, একটা 5 অঙ্ক। এখানে কি 5 সংখ্যা হবে, অবশ্যই সংখ্যাও হবে। কেন সংখ্যা হবে, তাহলে এই যে প্রশ্নটা আছে, তাহলে ফের আমি ইংলিশে চলে যাব। ইংলিশে যদি বলি আই লেটার না ওয়ার্ড, তাহলে আই লেটার বটে, আবার ওয়ার্ডও হয়। কেন ওয়ার্ড হবে, আই এর একটা নির্দিষ্ট মানে আছে, এবং আই একা একা কোনো সেন্টেন্সের মধ্যে বসার ক্ষমতা রাখে। কোনো সেন্টেন্স, ইংলিশের সেন্টেন্সের মধ্যে আই একা একা বসার ক্ষমতা রাখে। তাহলে আই একটা লেটার এবং ওয়ার্ড। আই হলো একটা লেটারের ওয়ার্ড। আবার আই ইংলিশ আর একটা আছে এ মানে কি, একটি নির্দিষ্ট একটা লেটার এবং ওয়ার্ড। কারণ আই এর একটা মানে আছে, সেরকমই 5-এরও একটা মানে আছে। 5 মানে 5টি জিনিস, যে কোনো জিনিস হতে, 5টা পেন, 5টি চকলেট, 5টি বিস্কুট, এই যা খুশি টাইপ হতে পারে। 5 মানে যদি বলি 5টা বিস্কুট, তুমি একটা সঠিক কনসেপ্ট হবে 5টা মানে কি, কটা আনতে বলে। যখন তোমাকে যেটা বলতাম 5টা চকলেট আনো, তুমি একটা নির্দিষ্ট কনসেপ্ট হলে 5টা আনতে বলেছে। এখন যদি বলতাম 2টো, তাহলে তুমি 2টো আনতে। যদি বলতাম একটা, তাও একটা আনতে। যদি বলি 0টা আনো, তাহলে কি তুমি কোনো কনসেপ্টে নেই, যে কি বললাম নিজেই বুঝতে পারলাম না। যদি এটা খালি মানে শূন্য কোনো মিনিং আমি বা মানে কিছু পাওয়া যাচ্ছে না, তাহলে শূন্য কোনো সংখ্যার ভিতরে পড়বে না। তো এই হলো আমাদের অঙ্ক আর সংখ্যার একটা প্রকার, বেসিক কনসেপ্ট। এইবার যদি প্রশ্ন করা হয় আমাদের গণিত শিখতে গেলে কি কি, ধরো একটা বিল্ডিং তৈরি করছি আমি, এই বিল্ডিংটা কোথাও থেকে গিয়ে প্রথমেই আনা হয় না ছোট ছোট বিষয় এনে সেগুলোকে বড় একটা কনস্ট্রাকশন করে বিল্ডিংটা তৈরি করে। সব থেকে ছোট 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 যেমন ইট, পাথর, বালি, জল, এগুলো এনে আমরা এই বিল্ডিংটাকে কনস্ট্রাকশন করি। গণিতের ক্ষেত্রেও বড় প্রবলেমটা বিশাল একটা বড় কিছু নয়, ছোট ছোট কিছু বেসিক কনসেপ্ট দিয়ে গণিতের বড় বড় প্রবলেমগুলো তৈরি হয়, এবং ছোট ছোট কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে আমাদের সলিউশন করতে খুবই সুবিধা হবে। তো প্রথমে আমরা তাহলে সংখ্যা শিখলাম কতগুলি অঙ্ক, 7, 2, 6, এটা একটা সংখ্যা। কটা সংখ্যা, একটা সংখ্যা। এখন আমাদের জানতে হবে এই সংখ্যা গঠন কিরকম। ধরুন বলি 6, 3, 2, এটা দিয়ে 3 অঙ্কের সংখ্যা তৈরি করো, তাহলে কি হবে, 6, 3, 2 দিতে পারি, অথবা কেউ 2, 3, 6 দিতে পারে, কেউ 3, 6, 3, 2, 6 দিতে পারে। এই ধরনের অনেকগুলো সংখ্যা তৈরি হবে। এই সংখ্যাটা ক্লিয়ার হলে সংখ্যা কি আর অঙ্ক কি, অঙ্ক হলো এক একটা এলিমেন্টকে আমরা অঙ্ক বলছি, আর ওই এলিমেন্টগুলো যখন একত্র হচ্ছে তখন তাকে আমরা কি বলছি, সংখ্যা। এখন এই সংখ্যা কত প্রকারের হয়, এই সংখ্যা কত প্রকার হয় সেটা আমাদের যেমন জানতে হবে। সংখ্যা পার্টিকুলারলি কত প্রকার হয় জানি না, যদি আমরা ক্লিয়ার থাকে এই সংখ্যা কত রকমের হয়, তাহলে আমরা গণিতের সমস্যাগুলোকে খুবই সহজেই সমাধান করতে পারবো। তো প্রথমে আমি যেটা বলবো, এক, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি, পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা যদি বলি পূর্ণ সংখ্যা কাকে বলে, অনেকে বলে 2, 3, 5, এরকম কিছু না। পূর্ণ সংখ্যা এই সংখ্যার মানে যদি আমি ঠিকঠাক জানতে পারি, এই পূর্ণ সংখ্যার এই কথার অর্থ যদি বুঝতে পারি, তাহলে এই পুরো সংখ্যাটার ডেফিনেশন আমি পেয়ে যাবো। তো পূর্ণ কথার অর্থ হলো সম্পূর্ণ বা গোটা গোটা কোনো একটা বিষয়। তাহলে কি বললাম, পূর্ণ মানে সম্পূর্ণ কোনো বিষয় বা গোটা গোটা বিষয়। এখন যদি কাউকে বলি কোনো ভাঙা টাঙা নেই, এখন যদি আমি কাউকে বলি যে 2টো বিস্কুট দাও, সে গোটা গোটা 2টো বিস্কুট আমাকে দিয়ে দেবে, কোনো প্রবলেম নেই। কারণ 2 একটা পূর্ণ সংখ্যা, কোনো গোটা গোটা একটা ব্যাপার, কোনো ভাঙা টাঙা নেই। এখন যদি বলি 5টা দাও,
তাও কোনো প্রবলেম হয়, যদি বলি 3টে দাও তাও কোনো প্রবলেম নাই, আবার যদি বলি 1টা দাও তাও আমাকে বিস্কুট ভাঙতে হচ্ছে না। এখন যদি বলতাম 2.5 বিস্কুট দাও তাহলে কিন্তু বিস্কুট আমাকে ভাঙতে হচ্ছে। তাহলে 2.5 একটা পূর্ণের সংখ্যার মধ্যে, গোটা সংখ্যা না, এটা একটা ভাঙার সংখ্যার মধ্যে পড়ছে। তাহলে 2.5 কি হলো, একটা পূর্ণের সংখ্যা হলো না। পূর্ণের সংখ্যা কি 1 2 3 4 5 6 7 ডট ডট করে কন্টিনিউয়াসলি চলে যাবে। হ্যাঁ, তাহলে এবার প্রশ্ন 0, এটা কি পূর্ণের সংখ্যা? আমি যদি বলি তোমাকে 0টা বিস্কুট দাও, তাহলে তুমি কি বোকার মতো বিস্কুট ফাট করে ভেঙে নেবে? আগে তুমি অর্থটা বুঝে নাও যে আমি বিস্কুট ভাঙতে বলেছি কিনা। নিশ্চয়ই বলিনি। তাহলে 0 কি একটা পূর্ণের সংখ্যার মধ্যে পড়লো। 0 কি সংখ্যা মধ্যে পড়লো? পূর্ণের সংখ্যার মধ্যে পড়লো। এখন যদি বলি মাইনাস একটা বিস্কুট দাও, এর কথা অর্থ আমি তোমাকে একটা দেবো, তাহলে আমাকে বিস্কুট ভাঙতে হচ্ছে না। তাহলে মাইনাস এক পূর্ণের সংখ্যার মধ্যে। যদি বলি মাইনাস 2, তাও পূর্ণের সংখ্যার মধ্যে পড়ছে। মাইনাস 3টে, এগুলো সবই পূর্ণের সংখ্যার মধ্যে পড়ছে। আপ টু কত? ইনফিনিটি। এটা আপ টু মাইনাস ইনফিনিটি, এটা প্লাস ইনফিনিটি। ইনফিনিটি মানে অসীম। আমি 0 1 2 3 4 5 করে ডট ডট দিয়ে যত দূর পারবো লিখে গেলেও সেটা শেষ হবে না, তাকে বলা হয় অসীম। তো এই পূর্ণের সংখ্যা কোথায় কি শেষ হয় সেটাও জানা নাই, এবং কোথা থেকে শুরু হয় সেটাও আমার জানা নেই। 0 থেকে শুরু হচ্ছে না, 0 থেকে ছোট কত? মাইনাস 1, মাইনাস 1 থেকে ছোট কত? মাইনাস 2। তাহলে পূর্ণের সংখ্যা কি জানলাম? পূর্ণের সংখ্যা হলো গোটা সংখ্যা যেগুলোর মধ্যে কোনো ভাঙা বা ভগ্নাংশ আকার নেই। এখন দ্বিতীয় প্রশ্ন, পূর্ণের সংখ্যা জানতে পারলাম, এখন জানতে হবে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার মধ্যেও আমি যদি অর্থ খুঁজি তাহলে এর ডেফিনেশনটা এই সংখ্যার ভিতরে আমি পেয়ে যাবো। স্বাভাবিক কথা অর্থ হলো নর্মাল, আর একটা স্বাভাবিক, যেটা আমি মানুষের আচরণ বলি, একটা স্বাভাবিক আচরণ, একটা অস্বাভাবিক বা পাগল আচরণ। তো সংখ্যার ভিতরে সেই রকমই কিছু কিছু সংখ্যা আছে যেটা আমরা ব্যবহার করি নর্মালি, তাই সেগুলো কি বলে? পাগল বলতে পারে। তো যেগুলো স্বতঃস্ফূর্ত হবে সব জায়গাতে ব্যবহার করতে পারবো সেই সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা, আর যে সংখ্যাগুলো স্বতঃস্ফূর্ত হবে সব জায়গাতে ব্যবহার করতে পারি না সেগুলোকে বলবো অস্বাভাবিক সংখ্যা। বলে কোনো কিছু নেই, বা পাগল সংখ্যা বলে কিছু নেই, সেগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো না। তো কেমন সংখ্যা একটু দেখা যায়। ধরো আমি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গেছি, যদি বলি দোকানদারকে 5টা মিষ্টি দাও, মানে দোকানদার আমার স্বাভাবিক আচরণ খুঁজে পাবে। এখন যদি দোকানদারকে বলতাম 5.5 মিষ্টি দাও, অর্থাৎ 5 × 1 = 2 মিষ্টি দাও, তখন দোকানদার কিন্তু আমার মুখের দিকে তাকাবে যে ছেলেটা পাগল না ভালো। হ্যাঁ, সুতরাং 5.5 স্বাভাবিক আচরণের মধ্যে পড়বে না, 5.5 স্বাভাবিক আচরণের মধ্যে পড়ছে না। এখন যদি বলি 1টা মিষ্টি দাও, তাও কোনো ব্যাপার নেই, দোকানদার আমাকে দিয়ে দেবে স্বাভাবিক আচরণ। 2টো দাও, কোনো প্রবলেম নেই। 3টে দাও, তাও কোনো প্রবলেম। 4টে, এভাবে যদি কন্টিনিউয়াসলি চেতে যাই কোনো প্রবলেম নেই। এখন যদি দোকানদারের কাছে গিয়ে আমি যদি বলি 0খানা মিষ্টি দাও, 0টা মিষ্টি দাও, দোকান কিন্তু তখন আমাকে স্বাভাবিক হয় আর স্বাভাবিক আচরণ করবে না, তখন আমাকে পাগল ভাবতে পারে। তাহলে 0 একটা স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে না। তাহলে এখন যদি প্রশ্ন করো তোমরা, এই 5.5 কি কোথাও স্বাভাবিক আচরণ করে না? স্বাভাবিক আচরণ করে। আলুর দোকানে গিয়ে যদি 5.5 কেজি আলু দেন, দোকানদার কিন্তু আমাকে পাগল ভাববে না। আমি যেটা বললাম, যে সংখ্যাটা সব জায়গাতে স্বতঃস্ফূর্তভাবে ব্যবহার করতে পারবো সেই সংখ্যাটা স্বাভাবিক সংখ্যা। কোথাও করতে পারছি, কোথাও পাচ্ছি না, কোথাও ব্যবহার করলে আমাকে পাগল বলতেও পারে, সেই সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে না। তাহলে স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু হলো? 1 2 3 4 করে কন্টিনিউয়াসলি। যদি দোকানদারকে বলতাম -2টো মিষ্টি দাও, তাহলে কিন্তু ঠিক একই প্রশ্ন আসবে, পাগল ভাবতে পারে। দোকানদার কিছু বুঝতে পারে না, বলে কোথায় থেকে পাগল এঁকেছে। তাহলে -2 -1 -3 এগুলোকেও ব্যবহার করা যাবে না। স্বাভাবিক সংখ্যা শুরু কোথায় থেকে হলো? 1 2 3 4 5 6 7 করে কন্টিনিউয়াসলি শুরু হলো। এখন তাহলে 1 নম্বরে কি শিখলাম? স্বাভাবিক সংখ্যা। 2 শিখলাম কি? পূর্ণের সংখ্যা। 2 নম্বরে কি শিখলাম? স্বাভাবিক সংখ্যা। এবার আসি 3য় নাম্বার। তৃতীয় নাম্বার কি আছে? ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ, এখানে আমি অ্যাকচুয়ালি কি হয়েছে, গণিত যিনি আবিষ্কার করেছেন যথেষ্ট একটা বুদ্ধিমানের মানুষ। সে নিজের মতো সেই নিউটনের প্রথম ল, নিউটনের আবিষ্কার, নিউটনের প্রথম ল, অ্যাভোগাড্রো শুরু করতে অ্যাভোগাড্রোর ল, হ্যাঁ, বয়েল কোনো একটা সূত্র করলো বয়েলের ল, ভৌতবিজ্ঞানের মতো, বা অনেক এই অন্যান্য সাবজেক্টও আছে, নিজের নাম দিয়ে জুড়ে দিল। গণিত তা করেনি। সে কি করেছে, এমন একটা সংখ্যাকে এমন একটা নাম চুজ করেছে যার ভিতরে পুরো অর্থটাই লুকিয়ে আছে। তাহলে এখন যদি বলি ভগ্নাংশের সংখ্যা, তাহলে ভগ্নাংশটা যদি আমি অর্থটা বুঝতে পারি, তাহলে পুরো সংখ্যাটা কনসেপ্টে আমি ওখানে পেয়ে যাবো।
তাহলে ভগ্নাংশ যদি আমি সন্ধি বিচ্ছেদ করি কি পাবো? ভগ্ন যুক্ত অংশ। এই ভগ্ন কথা অর্থ হলো ভাঙা, আর অংশ কথা অর্থ হলো পরিমাণ বিশেষ। অর্থাৎ আমরা মাঝে মাঝে বলি আমার জমির এই অংশ নেবো, অর্থাৎ জমির এই পরিমাণটা নেবো। যদি ভাই জমি বা কিছু আবার ভাগাভাগি করি কোনো কিছু, যে আমি এই অংশটা নেবো বা এই পরিমাণটুকু আমি নেবো, তাহলে পরিমাণ বা অংশ মানে বোঝায় কিছুটা পরিমাণ। আর ভগ্ন কথা অর্থ হলো ভাঙা। তাহলে কোনো জিনিসকে ভেঙে যদি কোনো পরিমাণ বা কোনো অংশটুকু দিই, হ্যাঁ কোনো একটা জিনিসকে ভেঙে কোনো কিছুটা পরিমাণ দিলাম, তখন তাকে বলি কি? ভগ্নাংশ। হ্যাঁ, তাহলে এখন দেখা যাক তাহলে কি, ধরো একটা কেক, ব্রিটানিয়া কেক আমরা অনেকেই খেয়ে থাকি, সেখানে টুকরো টুকরো করাই থাকে। তাহলে একটা কেক কেটলে ধরো 5 টুকরো আছে, তো 5 টুকরোর মধ্যে যদি আমি 2 টুকরো খাই, তাহলে কিভাবে লিখবো? আমরা পরীক্ষাটা 5-এর ভিতর 2 কি করে পেয়েছি? নিচে ছিল 5 আর উপরে ছিল 2। যেটা বলছিলাম আমরা যে ভগ্নাংশ কথাটা ভগ্ন যুক্ত অংশ, অর্থাৎ ভাঙা অংশ। একটা ব্রিটানিয়া কেকের 5 ভাগের মধ্যে 2 টুকরো খেয়েছি, তাহলে কি করে লিখবো? 2/5। তাহলে 5 ভাগের মধ্যে ক ভাগ দিয়েছি? 2 ভাগ। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? উপরটাকে কি বলছি? লব, নিচেটাকে কি বলি? হর। অর্থাৎ ভগ্নাংশকে আমরা লব বাই হর আকারে অল টাইম লিখি। তাহলে কি বলবো? যেগুলো তাহলে এরকম হতে পারে ভগ্নাংশের সংখ্যাগুলো কোনগুলো? যেমন 7/3, 5/8, 12/17, এই ধরনের সংখ্যাগুলো। উপরে ছোট হয়, কখনো কখনো উপরে বড় হয়। তো এই ধরনের এই উপরে ছোট কখনো কখনো উপরে বড়, এই ধরনের ডিফারেন্স করতে কি ভগ্নাংশকে 3 ভাগে ভাগ করেছি আমরা। কি 1 নম্বর দেখি? 1 নম্বর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। 2 হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। 3 হচ্ছে কি? মিশ্র ভগ্নাংশ। এই 3টা ভগ্নাংশ আমরা প্রথমে ভগ্নাংশকে ভাগ করেছি। তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলবো? যদি উপরে ছোট, অর্থাৎ উপরে ছোট নিচে যদি বড় থাকে, তখন তাকে বলছি প্রকৃত ভগ্নাংশ। যেমন 12/17, 3/8, উপরে ছোট নিচে বড়। দ্বিতীয় যে অপ্রকৃত, তাহলে অপ্রকৃত কোনগুলো? তাহলে নিশ্চয় উপরে বড় হবে আর নিচে ছোট হবে, সেগুলো কিন্তু বলি আমরা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে কিরকম সংখ্যা দেখা যায়? 8/5, 7/2, এই ধরনের সংখ্যাগুলো। আর মিশ্র সংখ্যা, মিশ্র কথার অর্থ হলো মিশানো। হ্যাঁ, দুটো মিশানো হয়েছে। কি কি মিশানো হয়েছে? এখানে অনেকেই বলতে পারে প্রকৃত আর অপ্রকৃত মিশালে যেটা হবে, প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশ মিশালে যেটা হবে সেটা হলো মিশ্র ভগ্নাংশ। তা নয়, প্রকৃত ভগ্নাংশ মিশালে হচ্ছে পূর্ণ সংখ্যা প্লাস একটা প্রকৃত ভগ্নাংশ যদি যোগ করা হয় যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় কি? মিশ্র ভগ্নাংশ। কি বললাম? পূর্ণ সংখ্যা, আগেই বললাম 1 নম্বরে আমরা পূর্ণ সংখ্যা শিখেছি। পূর্ণ সংখ্যা যুক্ত প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ এই দুটি যদি যোগ করা হয় তাহলে কি পাবো আমরা? মিশ্র ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যা একটা বলি, কি বলি? 5 যোগ প্রকৃত ভগ্নাংশ ধরলাম 7/12, তাহলে এটার অ্যান্সার কত হবে? 5 পূর্ণ 7/12। তাহলে এই দুটি যদি যোগ করা হয় তাহলে কি হবে? 5 পূর্ণ 7/12। এবং উচ্চারণ করার সময় দেখা যায় আমরা কি করছি, যে 5 পূর্ণ 7/12। হ্যাঁ, তাহলে 5 একটা পূর্ণ সংখ্যা, উচ্চারণ করার সময় হয়তো বলছি যে 5 পূর্ণ সংখ্যাটা উচ্চ হয়, তাহলে 5 হলো পূর্ণ এবং 7/12 একটা প্রকৃত ভগ্নাংশ। যখন সামনে পূর্ণ থাকে, উপরে কখনো বড় থাকতে পারে না, তবে 100% গ্যারান্টি ইচ্ছা করলে দিতে পারি, বাট সেটা নিয়ম অনুসারে নিয়মের বাইরে চলে যায়। তাহলে এটা কি হচ্ছে? একটা প্রকৃত ভগ্নাংশ আর একটা কি? পূর্ণ সংখ্যা। কেউ যদি বলে না আমি জোর এরকম লিখবো 3 পূর্ণ 8/5, তাহলে আমার কিছু করার নেই বা কারোর কিছু করার নেই, এটা নিয়মের বাইরে। যেহেতু এখানে পূর্ণ করা যায় তাহলে উপরে বড় থাকতে পারে না, যদি জোর জবরদস্তি দিই সেখানেও ভুলের কোনো কারণ নেই। তাহলে কি বললাম? এইবার প্রশ্ন, যে উপরে ছোট থাকলেই কেন তাকে পূর্ণ ভগ্নাংশ বলবো? তাহলে কি বললাম, যে উপরে ছোট থাকলেই কেন তাকে আমরা পূর্ণ ভগ্নাংশ বলবো? উপরে ছোট থাকলে তাকে প্রকৃত ভগ্নাংশ বলা কারণ হচ্ছে এই,
যে আমরা কোনো জিনিসের 8 ভাগ করে তার 3 ভাগ দিলাম, কোনো প্রবলেম হবে না। অর্থাৎ একটা যেটা বললাম, একটা পিৎজা বা একটা কেক 8 টুকরো করলাম, তার মধ্যে 3 টুকরো খেলাম, প্রাকৃতিক নিয়মে এটা করা সম্ভব, সেটা প্রকৃত ভগ্নাংশ। এখন যদি বলি আর 5 টুকরোর মধ্যে 8 টুকরো খেলাম, এটা করা সম্ভব নয়, কিন্তু এটা সম্ভব করতে হবে, সে যে প্রকারই হোক না কেন। তাহলে আমরা কিভাবে করবো দেখা যায়, যে একটা বললাম যেটা মিটা নিয়ে একটা ধরনের কেক ধরে দিলাম, যেটা টুকরো টুকরো করাই থাকে, ধরুন 5 টুকরো করা থাকে, ওই 5 টুকরোর মধ্যে আমি 8 টুকরো খেলাম, 5 টুকরোর মধ্যে নয়, অল্প 8টা টুকরো খেয়েছি। কি বললাম, তাহলে একবার দেখে দিচ্ছি ব্যাপারটা কি জিনিস, যে অপ্রকৃত কেন একে বলছি, যে 8 টুকরোর মধ্যে আমি 5 টুকরো খেলাম, তাহলে একটা কেক ধরলাম 5 টুকরো করে ভাঙলাম, 1 টুকরো 2 টুকরো 3 টুকরো 4 টুকরো 5 টুকরো। আর একটা কেক আনলাম আমি, সেগুলো 5 টুকরো মানে ভাঙলাম, 1 2 3 4 5, এখানকার 5টা আর এখানকার 3টে, তাহলে কটা খাওয়া হলো, 8 টুকরো খাওয়া হলো। কত টুকরো করে, এই 5টা ইন্ডিকেট করছে একটা কেককে 5 টুকরো করলে যেমন টুকরো হবে ওই রকম 8টা টুকরো খেয়েছি। তাহলে আমি কৃত্রিম প্রকারে প্রাকৃতিক নিয়ম না দিয়ে আমি আরো কিছু এনে সেটা দিয়ে তৈরি করছি, অর্থাৎ কৃত্রিম প্রকারে তৈরি করছি। কি বললাম, এই 5টা ইন্ডিকেট করছে যে একটা কেককে 5 টুকরো করলে ওই রকম আমি 8খানা টুকরো খেয়েছি, অর্থাৎ একটা কেক গোটা খেয়েছি এবং অন্য একটা কেকে 3 টুকরো খেয়েছি। একটা কেকে গোটা খেয়েছি, 5 টুকরো খেয়ে নিয়ে জন্য একটা কেক গোটা খেয়ে নিয়েছি, এবং আর একটা কেকের 5 টুকরোর মধ্যে 3 টুকরো খেয়েছি, যেটা প্রাকৃতিক নিয়মে সম্ভব নয়, যেটা প্রাকৃতিক নিয়মে সম্ভব নয়, এটি যদিও কৃত্রিম নেই, সেই জন্য অপ্রাকৃতিক ভগ্নাংশ বলা আছে। তাহলে ভগ্নাংশ কি বললাম, ভগ্নাংশ সংখ্যা হলো লব বাই হর আকারে রেখে লেখা হয়। এই ভগ্নাংশকে 3 ভাগে ভাগ করা যায়, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশ। এখন আসি কি সংখ্যা, তারপরে তাহলে 3 রকমের সংখ্যা হলো, 4 নম্বর হচ্ছে কি জোড় সংখ্যা, যেটা আমরা সবাই জানি। জোড় সংখ্যা, জোড় সংখ্যাকে বলে যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করা হয় সেগুলো জোড় সংখ্যা, যেমন 2 4 6 8 10 29, এগুলোকে বলা হয় জোড় সংখ্যা। প্রশ্নে এগুলোকে জোড় সংখ্যা এটা নয়, প্রশ্নে এটা এগুলোকে 2 দিয়ে কেন ভাগ করতে হবে, অর্থাৎ আমরা নরমালি বলি যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় সেগুলোকে বলি জোড় সংখ্যা। প্রশ্ন এটা নয়, প্রশ্ন এটা যে এগুলোকে কেন 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে কেন, অন্য কিছু দিয়ে কেন ভাগ করলাম না। হ্যাঁ, তো আমি যেটা প্রথমেই বললাম, এই সংখ্যার মানের যে অর্থ, সেই অর্থের ভিতরে লেখানো আছে। এই জোড় শব্দটা এসছে জোড়া থেকে, কোথা থেকে, জোড়া একটা শব্দ থেকে, জোড় এসছে কোথা থেকে, জোড়া থেকে। জোড়া কত অর্থ হলো 2, জোড়া কত অর্থ, যদি দুটো পাখি বসে থাকে আমরা বলি কি এক জোড়া, যদি 4টে পাখি বসে থাকে কত বলি 2 জোড়া, তাহলে জোড়া কত অর্থ হলো 2, এই জোড়া থেকেই এসছে জোড়, সেই জন্য এই সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করতে হবে, অন্য কিছুতে ভাগ করলে হবে না। তাহলে বিজোড়, তারপরে কি আছে, বিজোড় 5 নম্বর আছে কি বিজোড়, বিজোড় সংখ্যা। তাহলে যেগুলো জোড় নয় সেগুলো কি আমার বিজোড় সংখ্যা, যেমন 1 3 5 7, তাহলে জোড় সংখ্যা শিখলাম, ভোর সংখ্যা, এগুলো প্রত্যেকটা সংখ্যার এক একটা প্রকারভেদ। এখন আসি 6 নম্বরে কি মৌলিক সংখ্যা, যেটা খুব ইম্পর্টেন্ট। এরপরে আসি কি 6 নম্বরে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক শব্দটা আমি অনেক জায়গাতে পড়েছি, মৌলিক গুণ, মৌলিক বৈচিত্র্য, মৌলিক পদার্থ, যেটা মেনলি আমরা পড়ে থাকি ভৌত বিজ্ঞানে মৌলিক পদার্থ, সেরকম গণিতেও আছে কি মৌলিক সংখ্যা। গণিতের ক্ষেত্রে মৌলিক পদার্থের যেরকম অর্থ, ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে গণিত মৌলিক শব্দের যে অর্থ, গণিতের ক্ষেত্রে মৌলিক সংখ্যাটা একই অর্থে ব্যবহার করা হয়। অর্থাৎ মৌলিক পদার্থ দিয়ে সমস্ত পদার্থ তৈরি হয়েছে। আমাদের পৃথিবীতে প্রায় কয়েক লক্ষ বা কয়েক কোটি পদার্থ আছে, সেই কয়েক কোটি পদার্থ তৈরি হয়েছে করা মাত্র 105টা মৌলিক পদার্থ দিয়ে। সেই রকমই যতগুলো সংখ্যা আছে, সংখ্যাগুলো সবগুলো তৈরি হয়েছে কি সংখ্যা দিয়ে, মৌলিক সংখ্যা দিয়ে। তাই মৌলিক সংখ্যা কাকে বলবো, মৌলিক সংখ্যা কাকে বলবো যদি বলি, আমরা একদিনে এক রকম ভাবে বলে থাকি, যেরকম বলে থাকি নর্মালি, যে সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 দ্বারা ভাগ করা যায় তাকে বলি কি মৌলিক সংখ্যা। যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তখন সেই সংখ্যাকে বলি কি মৌলিক সংখ্যা। এর ভিতরে সামান্যতম ভুল থেকেই যায়, তো সেই কারণে আমি ওটা না বলে যদি বলি যে সংখ্যার কেবলমাত্র 2টো উৎপাদক তাকে বলা হয় মৌলিক সংখ্যা। যেরকম দেখা যাক উৎপাদক কি জিনিস, 1,
এককে কি দিয়ে ভাগ করা যায়? এক দিয়ে ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। তাহলে এক এমন একটা মানে সেই সংখ্যা বলতে এক এবং এক দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা সেই ডেফিনেশনে এককে মৌলিক সংখ্যা হিসেবে পড়ে যায়, কিন্তু নরমালি এক মৌলিক সংখ্যা নয়। তার কারণটা বলে দিচ্ছি। দুইকে কি দিয়ে ভাগ করা যায়? এক এবং দুই দ্বারা। তিনকে কি দিয়ে ভাগ করা যায়? এক এবং তিন দ্বারা। চারকে কি দিয়ে ভাগ করা যায়? এক, দুই, চার। পাঁচকে কি দিয়ে ভাগ করতে হবে? এক এবং পাঁচ। ছয়কে কি দিয়ে ভাগ করতে হবে? এক, দুই, তিন এবং ছয়। সাতকে এক এবং সাত। আটকে এক, দুই, চার, আট। নয়কে কি দিয়ে ভাগ করতে হবে? এক, তিন এবং নয়। দশকে কি দিয়ে ভাগ করতে হবে? এক, দুই, পাঁচ এবং 10। এখন আমি প্রশ্ন কি বললাম, যে মৌলিক সংখ্যা তাকে বলবো যাদের কেবলমাত্র দুটো উৎপাদক, না কম না বেশি। তাহলে একের কটা উৎপাদক? একটা, তাহলে এক মৌলিক সংখ্যা নয়, এক মৌলিক সংখ্যা পড়ছে না। দুইয়ের কটা উৎপাদক? একটা দুটো, তাহলে দুই একটা মৌলিক সংখ্যা। তিনের কটা উৎপাদক? একটা দুটো, তাহলে তিনও একটা মৌলিক সংখ্যা। চারের কটা? তিনটে, হবে না, দুটোই হতে হবে, দুটো কম বা বেশি হলেও চলবে না। তাহলে পাঁচের দুটো উৎপাদক। ছয়ের বেশি হচ্ছে, চারটে হচ্ছে। সাতের দুটো। আটের চারটে হচ্ছে, হবে না। নয়েরও তিনটে হচ্ছে, হবে না। দশেরও চারটে হচ্ছে, তেরা মৌলিক। তাহলে মৌলিক সংখ্যা কি বললাম? দুই, তিন, পাঁচ এবং সাত। এরা কি মৌলিক সংখ্যা। এক মৌলিকও নয়, যৌগিকও নয়। এবং দুইয়ের বেশি যারা আছে তারা সবাই কি যৌগিক সংখ্যা। যাদের দুইয়ের বেশি উৎপাদক আছে তারা সবাই যৌগিক সংখ্যা, কিন্তু একের না দুটো বা দুইয়ের বেশি, সেই কারণে এক না যৌগিক না মৌলিক। তাহলে যৌগিক সংখ্যা হচ্ছে না, কি মৌলিক সংখ্যা হচ্ছে না। মৌলিক সংখ্যা কি শিখলাম? 2, 3, 5, 7, তারপর 11, এগুলো সবই মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা যদি প্রশ্ন করতে সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত? 2। সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2। পরীক্ষাতে সাধারণত আমরা কয়েকটা পরীক্ষাতে দিয়েছিল প্রথম। তাহলে যেটা বলছিলাম যে বিগত কয়েকটা বছরের প্রশ্ন আমাদের এসেছিল যে প্রথম 5টি মৌলিক সংখ্যা যোগ করবে। তাহলে প্রথম কোথা থেকে শুরু হয়? কিছু কিছু বই 1 থেকে শুরু করে, কিছু কিছু বই 2 থেকে শুরু করে। তো নিট এন্ড ক্লিন যেটা হলো, সঠিক যেটা হচ্ছে 2 থেকে শুরু হয়। তাহলে 2, 3, 5, 7 এবং 11, এটা যোগ করলে যেটা হবে সেটা হলো প্রথম 5টি মৌলিক সংখ্যার যোগফল। কত হবে? যোগ করলে হয় কত? 28। তাহলে প্রথম 5টি যে মৌলিক সংখ্যার যোগফল কত হয়? 28। সেটা প্রায় পরীক্ষাতে দেখা দিচ্ছে এখন, যে এই ধরনের একটা প্রশ্ন দিয়েই থাকে। এখন প্রশ্ন এটাও হতে পারে যে প্রথম 1 থেকে 100 ভিতরে মোট কয়টি মৌলিক সংখ্যা আছে? তাহলে এটা আমাদের মুখস্থ রাখতে হয় একটু। 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা হলো 15টি। হ্যাঁ, 50, 51 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি? 10টি। এবং 101 থেকে 150-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে কয়টি? 10টি। এবং 151 থেকে 200-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে আমার কয়টি? 11টি। তাহলে এখন যদি প্রশ্ন করে 1 থেকে 100-এর ভিতরে কয়টি মৌলিক সংখ্যা আছে, তাহলে 1 থেকে 100-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে কয়টি? 25টি। 1 থেকে 150-এর ভিতরে, তাহলে 1 থেকে 150-এর ভিতরে কত আছে? 35টি। 1 থেকে 200-এর ভিতরে 40-46টি। এই ধরনের প্রশ্ন দিয়েই থাকে। এই হচ্ছে এই সংখ্যার প্রকার। তাহলে কি আমরা মৌলিক সংখ্যা শিখলাম। এবার শিখবো কি আমরা? যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা যেগুলো নয় সেগুলো হলো যৌগিক সংখ্যা, কেবলমাত্র এক বাদ দিয়ে। তো এইরকম সংখ্যার প্রকারভেদ এরপরে শিখতে হবে তোমাদের দশমিক। 7 নম্বরে গেল কি? যৌগিক। তারপর 8 নম্বর আসবে করতে শিখতে হবে মূলদ। 9 নম্বরে অমূলদ। 10 নম্বরে এসে আমরা শিখতে পারি কি? দশমিক সংখ্যা। 11 নম্বরে শিখতে হবে বর্গ সংখ্যা। 12 নম্বরে শিখতে হবে ঘন সংখ্যা। হ্যাঁ, চাকরি পরীক্ষার ক্ষেত্রে ঘন আর বর্গটাকে অবশ্যই জানা দরকার। এই চারটে অতটা বেশি ইম্পর্টেন্ট নয়। দশমিকটা অবশ্যই ইম্পর্টেন্ট, এবং বর্গ সংখ্যা এবং ঘন সংখ্যা, এই কটা আমাদেরকে এরপরে প্র্যাকটিস করতে হবে। তো আজকের মতো আমি এখানে স্টপ করছি। এরপরে ভিডিও আমি চেষ্টা করবো এখান থেকে শুরু করানো। যদি আমার ভিডিওটি সত্যিই ভালো লাগে থাকে তাহলে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং বন্ধুদের এই ভিডিওটি দেখাতে বলবো। যাদের আরও যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9062859559, 9062859559।
এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে গণিতিক কোনো প্রবলেম থাকলে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করবো যতটা পারি তাই সলিউশন করতে। আমাদের একটা কোচিং সেন্টার আছে পারফেক্ট কোচিং সেন্টার নামে, যেখানে সমস্ত রকম চাকরির কোচিং দেওয়া হয়। এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং কিছু কিছু চাকরির ক্ষেত্রে সম্পূর্ণ বিনা পয়সায় কোচিং দেওয়া হয় এবং চাকরির পরে একটা কন্ডিশনে আসা হয়। তো যদি আমার ভিডিওটি সত্যি ভালো লেগে থাকে, আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো। থ্যাংক ইউ।